আজকে আমি স্মৃতিসৌধ আছি। আজকে সবখানতে ঘুরে দেখাবো। আপনারা সবাই মোবাইলে অথবা টিভিতে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি FM খান। আপনারা দেখছেন FM ইসলামিক টিভি। তো আজকে আমি ঘুরে দেখাবো ঢাকার ভিতরে ফিরি এবং আমাদের সবার প্রিয় জাতীয় স্মৃতিসৌধ। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে এর নির্দেশনাবলী সমস্ত কিছু লেখা আছে। আমি প্রথমেই কিছু কথা বলে নেই। এটা আমাদের বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, যার আয়তন প্রায় ৩৪ হেক্টর, অর্থাৎ জমিতে প্রায় ৮১ একর জমি, এবং এর চতুর্পার্শ্বে প্রায় ১০ একর, অর্থাৎ প্রায় ২৪ একর জমির মতো জায়গা এর পাশে বেষ্টন করা আছে। তো চলুন এটা দেখা যাক আজকে এখানে কি কি আছে এবং আপনি কিভাবে যাবেন, সমস্ত কিছু বিস্তারিত। আপনি একটু সামনে অগ্রসর হওয়ার পরে এভাবে খোদাই করা পাথরের ভিতরে পদ্ম আকারে কিছু লেখা পাবেন। সামনে একটু অগ্রসর হওয়ার পরে এই যে ফুলের বাগানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভিতরে প্রবেশ করা নিষেধ। মাইকে সর্বদা এলান হচ্ছে যে কেউ ফুল ছুবেন না, ফুলের ভিতরে প্রবেশ করবেন না। আপনি এভাবে দেখতে দেখতে সামনের দিকে অগ্রসর হবেন। যত সামনে অগ্রসর হবেন তত মজা পাবেন। জিনিসগুলো দেখতে খুবই অমায়িক। দেখেন এখানে লেখা আছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। আসলেই বাস্তব কথা। এই স্মৃতিসৌধ নির্মাণ করার কিছু কাহিনী এখন বলা যাক। ১৯৭১-এর ২৬শে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর ১৬ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। ৩০ লক্ষ অকুতোভয় দেশপ্রেমিক বাঙালি স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেন। এই স্মৃতিসৌধ আপামার জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। স্মৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গণের আয়তন ৩৪ হেক্টর, অর্থাৎ ৮৪ একর জায়গা। এছাড়াও রয়েছে একে পরিবেষ্টনকারী আরও ১০ হেক্টর, অর্থাৎ ২৪ একর এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয়। এই স্মৃতিসৌধ সকল দেশপ্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের যুগলবন্দি রচনা করেছে। ৭টি ত্রিভুজ আকৃতি মিনারের শিখর দেশের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ৭টি পর্যায়ে প্রতিটি এক ভাবঞ্জনাতে প্রবাহিত হচ্ছে। এই ৭টি পর্যায়ের প্রতিটি সূচিত হয় ৫২র মহান ভাষা আন্দোলনের মাধ্যমে। পরবর্তী ৫৪, ৫৮, ৬২, ৬৬ ও ৬৯-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মিনারটি ৪৫ মিটার, অর্থাৎ ১৫০ ফুট উঁচু এবং জাতীয় শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ একটি বিন্দুতে অবস্থিত। এবং এই যে সবুজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বসার স্থান নয়। ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো গণকবর। এখানে অনেকগুলো এরকম গণকবর রয়েছে। আপনারা যদি কখনো এখানে যান, ভুলেও কখনো এই সবুজ গাছগুলোর উপরে যাবেন না, ঘাসের উপরে যাবেন না, কারণ এটা হলো গিয়ে গণকবর। এটা যেহেতু কবর, সেই জন্য কবরের উপরে না যাওয়াটা উচিত। এবার আমি দেখাবো স্মৃতিসৌধের ডান পাশ দিয়ে এরকম সুন্দর রাস্তা করা আছে এবং বসার জন্য মাঝে মাঝে ব্যবস্থা করা আছে। আপনারা চাইলে ফ্রি টাইমগুলোতে ঘুরে আসতে পারেন।
এরকমভাবে চতুর্পাশ দিয়ে রাস্তা রয়েছে। আমার ছোট ভাই তালহা যেগুলো ঘুরে ঘুরে দেখছে, আমি তাকে ভিডিও করছি। একদম পিছন থেকে নিয়ে স্মৃতিসৌধের কেমন দেখা যায় এখন তা দেখতে পাচ্ছেন। একদম ছোট, ছোট থেকে বড়, বড় থেকে বড়, তার বড়, তার বড়, একদম 7টা স্তম্ভ, একবারে সপ্তম স্তম্ভ, একদম সবার উপরে। তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে হয়ে গিয়ে হেলিকপ্টার ল্যান্ড করার স্থান। এটা অনেক উঁচু, নিচ থেকে একদম পাহাড়ের টিলার মতো মনে হয়, উঠতে একটু সময় লাগে। এখন যেটা দেখতে পাচ্ছেন মাঝখানে, এখানে হেলিকপ্টার ল্যান্ড করে। রাষ্ট্রীয় কোনো ব্যক্তিবর্গ যখন স্মৃতিসৌধে আসে বা দিবসগুলোতে আসে, 21শে ফেব্রুয়ারিতে, 26শে মার্চে, 16ই ডিসেম্বরে, বিজয় দিবসে, তখন তারা এখানে হেলিকপ্টার দিয়ে ল্যান্ড করে এবং এই দিনগুলোতে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। এখন যেটা দেখতে পাবেন, আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রাষ্ট্রীয় প্রধান বা রাষ্ট্রের পক্ষ থেকে, বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে যারা বাংলাদেশকে সফর করেছে, সমস্ত ব্যক্তিবর্গগণ এখানে এক একটা করে বীজ বপন করে গেছেন। এই বীজ বপন করে যাওয়ার কারণে তাদের স্মৃতি ধরে রাখার জন্য এখানে তাদের গাছের নিচে কে কখন কিভাবে বপন করছে, কত সালে, সমস্ত কিছু এখানে লেখা আছে। আপনি এখানে লিখে দিতে পারেন, দেখতে পারেন, লেখা পড়ে পড়ে বুঝতে পারবেন। এখানে একটা গাছ দেখেন, অদ্ভুত একটা গাছ। এই গাছের নামও অদ্ভুত। এটা জাম গাছ, এইটা না, এইটা হলে গিয়ে অদ্ভুত গাছ যেটা দেখতে পাচ্ছেন। নামও এর অদ্ভুত, বোতল ব্রাশ। কে লাগাইছে, কবে লাগাইছে, সমস্ত কিছু আপনারা এখানে গেলে ভালো মতো দেখতে পারবেন। সুন্দর একটা পরিবেশ, এখানে বসতে পারবেন, দেখতেও পারবেন, ঘুরতেও পারবেন এবং এই সমস্ত কিছু পাবেন একদম ফ্রিতে। অর্থাৎ আমরা যেরকম ঢাকার ভিতরে বাহিরে কোথাও এরকম পরিবেশে ঘুরতে গেলে টাকার প্রয়োজন হয়, তবে আপনারা যদি বাংলাদেশের জাতীয় স্মৃতিঘর, স্মৃতিসৌধ যদি ভ্রমণ করতে চান বা আসেন, এখানে কোনো ভিজিটই দিতে হয় না। কিন্তু আপনার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে আসার আগে যে আদতেও এটা খোলা আছে কিনা। কারণ অধিকাংশ সময় স্মৃতিসৌধকে বন্ধ রাখা হয় বা একটু সমস্যা হলে বন্ধ রাখা হয়। দিবসগুলোর দিনগুলোতে সকালে বন্ধ রাখে, বিকালে খোলা হয়। এই জিনিসগুলো আপনি একটু খেয়াল করে তারপরে আসবেন। এখন যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, তার চতুর্পাশে ঝাউ গাছ এবং এইগুলো বেতের গাছ এবং চতুর সাইডে ঝাউ গাছ দিয়ে মোড়ানো সুন্দর পরিপাটি, একদম নিরিবিলি একটা স্থান। আপনারা ফ্যামিলিকে নিয়ে এখানে আসতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা। এই দেখেন রাস্তার, এটা কিন্তু রাস্তা, এর আশপাশে কোথাও কোনো ময়লা নেই, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এখন যে জায়গাটা দেখবেন, এইটা হলে গিয়ে এখানেই সেটা লেখা আছে জাতীয় স্মৃতিসৌধ। এখানে ছোট্ট করে একটা মিনার তৈরি করা হয়েছে এবং তার সামনে লেখা আছে জাতীয় স্মৃতিসৌধ। এই যে দেখতে পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধ লেখা। এখানে আপনারা আসলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। আমরা এখানে একটু সময় অবস্থান করছি, তারপরে এখান থেকে ধীরে ধীরে শেষের দিকে বাহির হয়ে চলে আসছি। আপনি এখানে আরও দেখতে পারবেন উন্মুক্ত মঞ্চ। অর্থাৎ এখানে মানুষ যখন দিবসগুলোর দিনগুলো হয়, তখন এখানে এসে উন্মুক্ত মঞ্চে অনেক অনুষ্ঠান হয় বা এখানে রাষ্ট্রীয় কোনো দিবস থাকলে সেই দিবসগুলোতে অনেকে অনেক প্রকারের আয়োজন করে, স্কুল থেকে আসেন। তো সর্বশেষ এখানে আসার রাস্তা আমি আপনাকে বলে দেই। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সাভার নবীনগরে এসে নামবেন। যে কোনো স্থান থেকে নবীনগরে এসে নামলেই হাতের ডান সাইডেই, রাস্তার অপোজিট সাইডেই আপনি পাবেন রাষ্ট্রীয় জাতীয় স্মৃতিসৌধ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।